ওই তারেক রহমানের চীন সফর দুই দেশকে নাড়িয়ে দিয়েছে। গতকাল মার্কো রুবিও ফোন করেছিলেন ডক্টর জয়শঙ্করকে, মানে ওদের বিদেশমন্ত্রী মার্কো রুবিও, আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। তারেক রহমানের বিদেশ সফর নিয়ে, চীন সফর নিয়ে তাদের মধ্যে দীর্ঘ বাক্যালাপ হয়। তারপরে স্থির হয় আগামী বছর ট্রাম্প আসতে পারেন ভারতে। এই দেখুন এখন কি কি নিয়ে আলোচনা হবে সেটাও এখানে ডিটেলে লেখা আছে। আজকে আমার ভিএনটা চলছে না, যেটা এডিটিং করে সেটা চলছে না বলে আমি স্ক্রিনে এটাকে দিতে পারছি না। তো যা বলা হচ্ছে, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছে, তাতে বিশ্ব আর বসে থাকতে পারে না। এটা মার্কো রুবিওর কথা। বিশ্ব আর বসে থাকতে পারে না। বিশ্বের কাছে একটা বার্তা যাচ্ছে যে একটা দেশ ধীরে ধীরে সিরিয়া, লেবাননের দিকে পৌঁছে যাচ্ছে। এতে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা বুঝি অবস্থার সৃষ্টি তো আপনারাই করেছেন, সৃষ্টিকর্তা আপনারা। কথা শোনাতে ছাড়েনি, সৃষ্টিকর্তা তো আপনারাই। আপনারা তো ধোয়া তুলসী পাতা নন। আপনারা এই সমস্ত কর্মকাণ্ড করে সিআইএ কে দিয়ে, ডোনাল্ডুকে দিয়ে একটা সরকারকে উচ্ছেদ করে একটা শান্ত দেশকে আপনারা অশান্ত করে দিয়ে এখন আপনারা ভারতের সঙ্গে আলোচনা করার জন্য আসতে চাইছেন। আসুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মার্কো রুবিও ওই পথে আর না গিয়ে তারপর বলেন চীন সফরকে আপনারা কিভাবে দেখছেন, মানে তারেক রহমানের চীন সফরকে। তখন মার্কো রুবিও জয়শঙ্করজি বলেছেন যে এখনো এ বিষয়ে তো তেমন কোনো চুক্তি তো হয়নি, যেমন তিস্তা মহাপ্রকল্প, সে বিষয়ে কোনো চুক্তি হয়নি, বিমান কেনা নিয়ে চুক্তি হয়নি। তাছাড়া দেশটা ঋণে ডুবে আছে। যদি এই সমস্ত চুক্তিভুক্তি হয়ও, বিনা পয়সায় তো হয় না। আর আমি যেটা বলেছিলাম আপনাদের, একদিনে আমি টাকা দিলাম দিয়ে 17টা কি 20টা বিমান নিয়ে এলাম, তা তো হয় না। আমরা রাফেল কিনছি 24টা না 36টা। এই রাফেল 2036-এ গিয়ে আমাদের ডেলিভারি হবে, মানে একটা দুটো করতে করতে 2036-এ আমাদের পুরো ডেলিভারি কমপ্লিট হবে। টাকা দিলেই হলো না। টাকা দেওয়ার পরবর্তী সময় এটা তো এক গাড়ির শোরুম নয় যে এটা সাজিয়ে রেখে দেবে। যুদ্ধ বিমান দিয়ে কি হবে? ভারতের সঙ্গে লড়বে নাকি মায়ানমারের সঙ্গে লড়বে? কার সঙ্গে লড়বে? বাংলাদেশ সেনাবাহিনীর কি সেই শক্তি রয়েছে, সেই গোলা বারুদ রয়েছে? সে প্রশ্নকে আমি দূরে ঠেলে রাখছি। এখন বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমি কালকে যেটা থাম্বনেইলে দিয়েছিলাম যে বাসে তেল লাগানো হচ্ছে, দেখুন তেলটা কিন্তু লাগানো হচ্ছে। এখন কিন্তু এই তেল কিন্তু বাঁশ। এখন কিভাবে পশ্চাৎ দেশে পতিত হবে সে আমি জানি না, তবে কিছু একটা বড় সড়ো হতে পারে। ট্রাম্পের আসার কথা ছিল নভেম্বর অথবা ডিসেম্বরে, কিন্তু সেই সময়তে তার আগে পরে বেজিং এর আমাদের রাষ্ট্রপতি এবং পুতিনের, রাশিয়ার রাষ্ট্রপতি দুজনেই এখানে আসছেন। আমি বারবার আপনাদের বলেছি, ডেট এখনো ঠিক হয়নি, কিন্তু ওই সময়ের মধ্যেই আসবেন। G7 এর কথা, G7 বলছি, আমাদের RIC এবং ব্রিক্সের ব্যাপারে। তো একজন লিখেছেন কোয়াডের সঙ্গে এটা মিল খায় না। বাস্তবতায় কোয়াড আলাদা, কোয়াড একটা আলাদা বিষয়।
আর ব্রিক্স আলাদা, RIC আলাদা। তাকে আমি একটুখানি ঘেঁটে ফেটে দেখতে বলবো, গুগল দেখতে বলবো। তিনি নিশ্চিত না হয়ে কেমন এটা অবাস্তব বলে তিনি বললেন আমি জানি না, তো আমি নামটা আমার মনে নেই। তো যাই হোক, এখন শুধু আসছেন দুটো ব্যাপারে আসছেন ট্রাম্প। একটা হচ্ছে বাণিজ্য চুক্তি। ট্রাম্প হয়তো নেক্সট ইলেকশনে উতরে যাবেন। মিড টার্ম ইলেকশনে। এখন তার কাছে একটা বড় সমস্যা হয়ে গেছে এই বাণিজ্য চুক্তি। বাণিজ্য চুক্তির একটা চূড়ান্ত ফয়সালা উনি করবেন, এটা মার্কো রুবিও বলেছেন। আর দ্বিতীয় হচ্ছে, এবার মুখে নয়, এবার চুক্তি করা হবে বাংলাদেশ এবং বাংলাদেশের ব্যাপারে ভারত ও আমেরিকার মধ্যে লিখিত চুক্তি, মানে যৌথভাবে একটা সিদ্ধান্ত নিয়ে বা একটা কিছু করে বাংলাদেশকে ঠান্ডা করা। এটা হচ্ছে মোটামুটি ট্রাম্পের সফরের যে বিবরণী, সেই বিবরণী এই কাগজটার মধ্যে লেখা রয়েছে। যে কাগজটা আমি বারবার পড়লে পরে অনেকেই আমাকে বলে যে আপনি বারবার পড়ে সময় নষ্ট করেন, আপনি নিজের ভাষায় পড়ুন না। আমি ওই জন্য তাদের কথা, দর্শকরা হচ্ছে ভগবান, তাদের কথা সবসময় শুনতে হবে। দর্শক যদি বলে আপনি সারাংশ বলুন, আমি সারাংশই বলে দেবো। দর্শক যদি বলে না আপনি পেপার কাটিং দিয়ে আমার দেখা, যদি আজকে আমি দিতে পারবো না কারণ ভিএনটা খারাপ মানে কি, ওটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে, নইলে পরে গন্ডগোল হচ্ছে। তো তারেক রহমান তো পেলেন না, কিছুই হাতে এলো না। কিছু প্রতিশ্রুতি এসছে, যে প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়া অত্যন্ত কঠিন। আর কিছু বাজে প্রতিশ্রুতি, মান্ডারিন ভাষা শিখে কি হবে? কর্মসংস্থান, আমরা বৈদ্যুতিক সহযোগিতা, মান্ডারিন ভাষা শিখে কি হবে? কর্মসংস্থানের ব্যাপারটা আপনি শিখে তুলে রাখুন। কারণ চীনে এখন যে অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন আছে ভুতুরে সিটি হয়ে রয়েছে, ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। চীনের অবস্থা কিন্তু, অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব ভালো নয়। সেক্ষেত্রে চীন যে টাকা দেবে না, সে কথা কিন্তু আমি আগেই বলেছিলাম। এখন যতই আপনাদের সরকার, বাংলাদেশ সরকার যতই ড্রাম পেটাক না কেন, বাস্তবতা এটা যে আপনাদের মূলও ধরিয়ে দিয়েছে। কিন্তু এবার সব থেকে বড় কথা হচ্ছে, সে সর্বনাশের একেবারে গোড়ায় ঘা দিয়ে দিয়েছেন। মানে দুই সাপের মাথায় পা তুলে দিয়েছেন, বিষধর সাপের। ভারত একটু ধীরে করে, কিন্তু আমেরিকার ধৈর্য নেই। আমেরিকা যা করবে ধারাদ্দার করবে। ভারত আস্তে আস্তে একটা রাজনৈতিক নেতাকে ওখানে দিয়েছে, এরপরে নেপালে ওখানে পাঠাবে, ওখানেও একজন রাজনৈতিক নেতাকে পাঠাবে। যেসব জায়গায় গন্ডগোল আছে সেই সমস্ত জায়গায় এই রাজনৈতিক পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে তাদেরকে পাঠানো হবে। তো এখন এই অবস্থার মধ্যে আপনারা কিন্তু একটু কঠিন সময়ের মধ্যে রয়েছেন। একটা প্রসঙ্গ বলতে ভুলে গেছিলাম, জয়শঙ্করজি এটা বলেছেন যে আপনারা যে প্যাঁচটা লাগিয়ে রেখে দিয়েছেন, এই যে গোলামী চুক্তির প্যাঁচটা লাগিয়ে রেখে দিয়েছেন, সেটা কি হবে? তখন মার্কো রুবিও বলেছে প্যাঁচ আমরাই লাগিয়েছি, আমরাই খুলে দেবো। যখন সময় আসবে তখন আমরাই তুলে দেবো বা খুলে দেবো, কিছু একটা বলেছেন আর কি, যেটা এখানে পরিষ্কার করে লেখা হয়নি, শুধু লেখা হয়েছে গোলামী চুক্তির ব্যাপারে যেটা বলা হচ্ছে, সেই চুক্তি আদতে থাকবে কি থাকবে না সেটা নিয়ে আগামী দিনে কথা হবে বলে মার্কো রুবিও মন্তব্য করেছেন।
এখন তার মানে আপনাদের দেশে যে গোলামী চুক্তি, আমেরিকার গোলামী চুক্তি রয়েছে, সেই গোলামী চুক্তি থেকে বের করে আনতে পারে একমাত্র ভারত। এই যে ভারতকে দিনরাত গালাগাল করছেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই করে চিৎকার করে যাচ্ছেন, এখন হলো কি? আচ্ছা, এবার বিকেলে আমি আপনার সন্ধ্যেবেলা যে ভিডিওটা করব সেখানে দেখবেন ব্রিটেন একদিন ইটালি ফিটালি সমস্ত নরওয়ে ফরওয়ে সমস্ত চালান করছিল, নেদারল্যান্ড থেকে চালান করছিল, এখন ব্রিটেন বলছে যে আমরা সমস্ত বিদেশি মানে আশ্রয়দাতা যারা আছে তাদেরকে সব আমরা তাড়াবো। কিয়ের স্টারমারের গদি গেল, লেবার পার্টি এখন কি করে দেখা যাক, সেটা আমি বিকেলে বলবো। ওটাও একটা দুর্দান্ত মানে বাজে খবর, যেটা আপনাদের পক্ষে খুব খারাপ। এই পাকিস্তানি এবং বাংলাদেশি এরা বিদেশে যায় উন্নত জীবনযাপনের জন্য, যা আমি বারবার বলেছি, তাহলে ওখানে গিয়ে এই সমস্ত বদমাইশিগুলো করার অর্থটা কোথায়? তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। দুটো খবর নিয়ে আজকে আলোচনা করব। এক হচ্ছে ট্রাম্পের ভিজিট এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিএনপি এবং জামাত কি ভাবছে। আগে বলি ট্রাম্পের ভিজিট নিয়ে। আপনারা জানেন যে 2-3 দিন আগে মার্কো রুবিও এসেছিলেন, সার্জিও গোর তার আলোচনা করে গিয়েছেন এবং কাগজেও বেরিয়েছিল ডোনাল্ড ট্রাম্প আসছেন। হেডিংয়ে লেখা ছিল আসছেন, কিন্তু ভেতরে লেখা ছিল তিনি আসার ইচ্ছা প্রকাশ করেছেন। আজকে 72 ঘন্টা হয়ে গেল, ভারতের তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সাড়া শব্দ পাওয়া যায়নি। অর্থাৎ ট্রাম্প এই নিয়ে 3 বার, আগে 2 বার করেছেন, এই নিয়ে 3 বার ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু ভারত এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া, যাকে বলে যে আপনারা আপনি আসুন, আমরা অপেক্ষা করছি, আপনি বৃহৎ শক্তি, আপনার জন্য আমরা অপেক্ষা করছি, সেরকম কোন রকম সারা শব্দ কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখনো পর্যন্ত। কাল পরশু কি হবে তা আমি বলতে পারবো না, এটা আমার পক্ষে জানা সম্ভব না। কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে, ওই যে বলেছিলাম না, একবার বিশ্বাস ভঙ্গ হয়ে গেলে আবার বিশ্বাস তৈরি করতে অনেক সময় লাগে। মোদিজি ঘা খেয়েছেন, দগদগে ঘা, সেটা কিন্তু তাড়াতাড়ি উনি ভুলবেন না। কারণ উনি জানেন যে এইটা হচ্ছে আমার সফট কর্নার, এটাকে ক্যাশ করতে চাইছে আমেরিকা, তারপরে আবার নতুন করে খেলা শুরু করবে। মানে আবার সেই সেন্ট মার্টিন, তারপর আবার সেই আমরা আরাকান করিডোর, এগুলো নিয়ে আবার শুরু করে দেবে। তখন যেহেতু ভারতবর্ষকে সাহায্য করেছে ভারতবর্ষের পক্ষে, তখন মানে বাধা দেওয়া এটা তখন মুশকিল হয়ে যেতে পারে। ফলে আমার মনে হয় কূটনৈতিক দিক দিয়ে ভারতবর্ষ একটু ভেবে চিনতে দেখছে যে কতটা জলে আমরা আছি, কতটা ডাঙায় আমরা আছি, অর্থাৎ কতটা বিশ্বাসযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমরা তাকে কতটা বিশ্বাস করতে পারি। এই টানাপোড়েনে এখন আলোচনা চলছে, কিন্তু তার কোনো মানে পজিটিভ মানে খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। ইতিমধ্যে যে 30-1 তারিখে মার্কো রুবিওর যে আসার কথা ছিল সেটি বাতিল হয়েছে, এরকম খবর একটা পাওয়া গেছে, সেটি বাতিল হয়েছে। তিনি এখানে আসছেন না, তিনি অন্য কোথাও একটা যাচ্ছেন, বিদেশ লেখা হয়েছে, তিনি নর্থ আফ্রিকার ওদিকে কোথাও একটা যাবেন।
ওখানে কিছু তার কাজ রয়েছে। ফলে যেহেতু আমার মনে হয় যে 3 দিনে কোনো রকম সারা শব্দ পাওয়া গেল না, তাই আর আগ বাড়িয়ে মার্কো রুবিওকে হয়তো ট্রাম্প পাঠাচ্ছেন না। এদিকে শেখ হাসিনা তো বোমাটি মেরে দিয়েছেন। বোমাটি মেরে দেওয়ার পর এখন সারা পৃথিবীতে সাড়া পড়ে গিয়েছে। শেখ হাসিনার কাছে 256টি কাগজ এবং তার যে ইলেকট্রনিক মিডিয়া যেগুলো আছে তার সমস্ত কপি এসে পৌঁছেছে। 256, অর্থাৎ 256টি কাগজে এই সমস্ত খবর টবর বেরিয়েছে। সারা পৃথিবী এখন ভাবছে যে এটা এখন কি করে সম্ভব। এখন বিএনপি কি ভাবছে? বিএনপি এবং জামাত কিন্তু ভীষণ রকম দোলা চলে, ভীষণ রকম। হ্যাঁ বললেও মুশকিল, না বললেও মুশকিল। কারণ ইতিমধ্যে ভারতের কাছে বারবার উনি প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ শেখ হাসিনার। সেক্ষেত্রে শেখ হাসিনা যদি ঢুকতে চান, ওরা যদি বা বারণ করে, তাহলে পরে মুখ দেখাবার জায়গা থাকবে না। আর শেখ হাসিনা যদি ঠোকেন, তাহলে ঝটপট তাকে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন আমাদের তারেক রহমান। সে সাহসও তার হবে না, কারণ সারা পৃথিবীকে উনি জানিয়ে দিয়েছেন। এখন সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে তারেক রহমানের মতো এবং বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্র, যার সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক তেমন নেই, একমাত্র পাকিস্তান, তুর্কি আর চীন ছাড়া। কিন্তু চীনের কথাই বাদ দিচ্ছি, চীন কোনোভাবেই এর মধ্যে ঢুকবে না, কোনোভাবেই ঢুকবে না। কারণ চীন তার স্বার্থ আগে দেখে। চীন আমাদের সঙ্গে সমস্ত গোলমালগুলো, মানে সীমান্ত গোলমালগুলো মিটিয়ে নিয়েছে। আমি আগেই বলেছিলাম। এখন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই, তিনিও এসেছিলেন, 2 দিন কাটিয়ে গিয়েছেন। নানান রকম কথা হয়েছে। তার মধ্যে রিক আছে, RIC আছে, তার মধ্যে ব্রিক্স আছে। এই দুটো গঠন তো হচ্ছেই। আর এখানে রয়েছে রাশিয়া। আবার একসঙ্গে দুজনে এই মাসের নভেম্বর ডিসেম্বরে আসবেন, সেটাও আমি বলেছি। ফলে এই ছুটকো ছাটকা ব্যাপারে ঢুকে চীন নিজের অস্তিত্ব সংকটে ফেলবে না। কারণ মায়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক, জান্তা সরকারের সঙ্গে চীনের সম্পর্ক ভালো। আরাকান আর্মির সঙ্গেও কিন্তু তাল মিলিয়ে চলছে চীন। কোনো পক্ষকেই কিন্তু খেপাচ্ছে না, যা স্থিতাবস্থা রেখে দিয়েছে। চীন অত্যন্ত বুদ্ধিমান, খুব গড়েল চীন। ফলে ওই ছোট বাংলাদেশের এতে পড়ে জড়িয়ে, বাংলাদেশের ব্যাপারে জড়িয়ে নিজের অবস্থা ঢিলে করা এবং ভারতকে দূরে সরিয়ে রাখা, বিশেষ করে ভারতের বাজার যখন ধরতে হবে, ভারতের কি বলে সম্পর্ক ভারতের সঙ্গে উন্নত করতে হবে। 10 বছর বাদে কি হবে আমরা জানি না, কিন্তু আপাতত ঠিক হয়েছে 10 বছরের জন্য সমস্ত কিছু ঝুলি চাপা থাক। আমরা যা করব নিজেরা করব, নিজেরা ঠিক করে নেব। এখন বিএনপির হয়ে গেছে খুব মুশকিল, জামাতের হয়ে গেছে খুব মুশকিল। জামাতের একটা শক্তি রয়েছে, বিএনপির যে মাঠের শক্তি তার থেকে জামাতের শক্তি কিন্তু বেশি। এই যে জুলাই আগস্টে যত মিছিল হয়েছিল, সবই তো জামাত লোক সাপ্লাই দিয়েছিল, ছেলেপিলে সাপ্লাই দিয়েছিল। এই জামাত এবং বিএনপি
এখন এত অত্যাচার করেছে, আমি বলেছিলাম না, ইউনূসের ছেড়ে যাওয়া জুতোয় এরা পা গলিয়ে দিয়েছে। ইউনূস যা যা করেছে এরা সেগুলোই করে বেড়াচ্ছে। মাঝে মাঝে দুই একটা ঢপ ঢপ মারে ইউনূসের বিরুদ্ধে, সালাউদ্দিন সাহেব ঢপ মারেন, এই ব্যবস্থা নেওয়া হবে, ওই ব্যবস্থা নেওয়া হবে, আর আদতে কিছুই নেওয়া হবে না। মানে শিক্ষার এপিঠ আর শিক্ষার ওপিঠ কিছুই হবে না। ফলে এখন পুরোটা নির্ভর করছে আওয়ামী লীগের ওপর। আমরা জানি যে আঁচ করতে পারি যে যেদিনকে শেখ হাসিনা ঢুকবেন বলবেন, সেদিনকে তার 3 দিন আগে থেকে সমস্ত কারফিউ জারি করে দেবেন। এখন হয়তো চিড়ে মুড়ি নিয়ে সবাই হাঁটতে শুরু করলো, কত দূর এসে পৌঁছাবেন, পথে পথে যদি আটকে দেয়। তারপরে নানান রকম আশঙ্কা রয়েছে আমাদের এর মধ্যে, আওয়ামী লীগের মধ্যে কিছু গুপ্ত জামাত রয়েছে, সেগুলো আমি কমেন্ট দেখলেই বুঝতে পারি। তুই মরিস না কেন, হাসিনা কোনোদিনই ফিরবে না, তুই হাসিনার সঙ্গে আসিস, সব তুই করে। মানে সম্মান টম্মান দেখানো ছেড়ে দিন, তাদেরকে দেখলে বোঝা যায়, মানে কমেন্ট পড়লে বোঝা যায় যে এগুলো হচ্ছে গুপ্ত জামাত। চিন্তা হচ্ছে এই গুপ্ত জামাতকে নিয়ে। যখনই উনি বলবেন যে আমি অমুক জায়গা দিয়ে ঢুকবো, অথবা ঢাকায় অমুক তারিখে আমি প্লেনে করে নামবো, আওয়ামী লীগের লোকেরা জানবে। আওয়ামী লীগের লোকেরা জানলে পরে এই গুপ্ত জামাতরাও জানতে পারবে, গুপ্ত জামাতরা জামাতকে জানিয়ে দেবে, আর জামাত তখন থেকে সহিংসতা শুরু করে দেবে। এটা হচ্ছে একটা বড় চিন্তার ব্যাপার। সুতরাং বললাম, আমি গতকালকে বলেছি যে একটা স্রোত একদিকে যাচ্ছিল, উনি ঘোষণা করে, আচমকা ঘোষণা করে দিয়ে পুরো উল্টো স্রোতে এখন ভাবতে হচ্ছে ভারতবর্ষকে। উল্টো স্রোতে ভাবনা ঠিক আছে, ভারতবর্ষ কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এতে কিন্তু চলে, কখনো কিন্তু মানে একটা প্ল্যানের মধ্যে থাকে না। একটা প্ল্যান ফেল হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় প্ল্যান তারা কিন্তু কাজ করে দেয়। আর সেই প্ল্যানটা কি সেটা আমরা জানি না, আমরা সেগুলো পরে হয়তো জানতে পারবো। বারবার ফোন করে এই লোকটা, আগে মহা মুশকিল, এই ব্লক করার ছাড়া উপায় থাকবে না। একজন মানুষ থাকে যে আমি বারবার কেটে দিচ্ছি, তা সত্ত্বেও বারবার ফোন করে যাবে, এত অবুঝ। তো যাই হোক, কি বলছিলাম ভুলেই গেলাম। তো সেক্ষেত্রে ভারতবর্ষ শেখ হাসিনাকে বুদ্ধি দিয়েছেন যে আপনি আগে থেকে কিছু বলবেন না, ভারতবর্ষ নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে আপনাকে ভেতরে পাঠিয়ে দেবে। সেটা কিভাবে হবে না হবে সেটা পরবর্তীকালে সিদ্ধান্ত হবে। অর্থাৎ শেখ হাসিনা বলেছেন উনি ফিরবেন, তো ফিরবেনই এবছর, সেটা যেভাবেই হোক ফিরবেন। হয় ভারতবর্ষের নিরাপত্তা বাহিনী তাকে পৌঁছে দিয়ে আসবে, নয় এমন একটা ব্যবস্থা করা হবে যেখানে সেনাবাহিনী এসে তাকে নিয়ে যাবে এবং তার সুরক্ষার ব্যবস্থা করবে। নাহলে আস্ত রাখবো না, ওই গতকালকে বলেছিলাম আস্ত রাখবো না, এরকম একটা হতে পারে। একটা বিভিন্ন অঙ্ক কষা হচ্ছে। তবে ডিসেম্বরের মধ্যে, হয়তো ডিসেম্বরের আগেই, আমার তো মনে হয়, আমি বলেছিলাম 2 মাস, আমার তো মনে হয় আগস্টেই ধরে রেখে দিন, আগস্টের দিকে আমার মনে হয়, এখন মনে হচ্ছে। পরবর্তীকালে হয়তো আগস্ট সেপ্টেম্বর হতে পারে। এখন যা অবস্থা, যা শুনতে পাচ্ছি, যা বলতে পারবো না আমি, তাতে আমার মনে হয় আগস্টই হচ্ছে আপনাদের মুক্তির সময়। আপনাদের মুক্তি সূর্য আবার উঠবে। শেখ হাসিনা দেশে ফিরলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে।
অর্ধেক লোক ভেঙে যাবে আর অর্ধেক লোক দেশ